হ্যালো এভরিওয়ান। আজকে আলোচনা করব কৌটিল্য বা চাণক্য সম্পর্কে। তো ইন্ডিয়ান সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফি যে চ্যাপ্টারটা আমাদের সিলেবাসে রয়েছে তারই একটা টপিক হচ্ছে কৌটিল্য বা চাণক্য। তো আজকে কৌটিল্য সম্পর্কেই আলোচনা করব। তো কৌটিল্য সম্পর্কে আমরা ইতিহাসে পড়েছি, যখন মৌর্য বংশের ইতিহাস পড়েছি তখনই কৌটিল্যের কথা সেখানে লেখা ছিল, বা কৌটিল্য সম্পর্কে সেখানেই পড়েছি মৌর্য বংশের ইতিহাস পড়ার সময়। তো চাণক্য সম্পর্কে বা চাণক্যের ইতিহাস সম্পর্কে কিছু বলতে গেলে, চাণক্য এমন একজন ব্যক্তি ছিলেন যিনি তার বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে নিজস্ব ক্ষমতার বা একার ক্ষমতার উপর ভিত্তি করে পুরো একটা রাজবংশের প্রতিষ্ঠা করেছিলেন এবং অখণ্ড ভারতবর্ষের সৃষ্টি করেছিলেন। কারণ চাণক্য বা কৌটিল্য একজন দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং তক্ষশিলাতে তার পড়াশোনা শেষ করেন এবং তক্ষশিলাতেই আচার্য হিসাবে নিযুক্ত হয়েছিলেন। কিন্তু তার মনে মনে স্বপ্ন ছিল বা পরিকল্পনা করতেন অখণ্ড ভারতবর্ষের প্রতিষ্ঠা করার বা নির্মাণ করার, এবং তার জন্য অনেকটাই তিনি পথ খুঁজতেন যে কিভাবে করা যায়, সেরকম পরিকল্পনা তার মনে মনে চিন্তা করতেন তিনি। কিন্তু সেই সময় ভারত অনেকটা অনেকটা মানে অনেকগুলো জনপদে বিভক্ত ছিল। তার মধ্যে সবথেকে বড় যে জনপদটা ছিল সেটা হচ্ছে মগধ। আর সেই মগধের রাজা ছিলেন নন্দ বংশের শেষ সম্রাট ধননন্দ। তো সেই ধননন্দ অত্যন্ত ক্রূর, বদমেজাজি, অত্যাচারী এবং অহংকারী রাজা ছিল। এবং অহংকারী রাজা হওয়া সত্ত্বেও তিনি কিন্তু একটা অনেক বড় যোদ্ধা ছিলেন এবং তার অনেক সৈন্যবাহিনীও ছিল এবং অনেক শক্তিশালী রাজা ছিল তিনি। কারণ অন্যান্য জনপদ বা অন্য কেউ তার সঙ্গে যুদ্ধ করার কোনো রকম মানে সাহস করতো না আর কি, তিনি এতটাই শক্তিশালী রাজা ছিলেন। তো সেই সময় আলেকজান্ডার দ্য গ্রেট নামে যাকে আমরা জানি, তো সে ভারত আক্রমণ করেছিল এবং পুরুর সঙ্গে তার যুদ্ধ হয়েছিল, যেটা আমরা ইতিহাসে পড়েছি। এবং পুরুর পরাক্রমী দেখে বা পরাক্রমতার কারণে বা আলেকজান্ডারের সাথে সে শেষ পর্যন্ত যুদ্ধ করেছিল, যার জন্য আলেকজান্ডার শেষ পর্যন্ত তার যুদ্ধের পরাক্রম দেখে অনেক মুগ্ধ হয়েছিলেন এবং ভারত আক্রমণের পরিকল্পনা তিনি বাতিল করেছিলেন এবং ফিরে গিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত আলেকজান্ডারের মৃত্যু ঘটেছিল এবং তার সেনাপতি যে সেলুকাস, তিনি রাজা রাজা নিযুক্ত হয়েছিলেন আলেকজান্ডারের মৃত্যুর পর। তারপর সেলুকাস পুনরায় ভারত আক্রমণের জন্য আসছিল, মানে এসেছিল আর কি, বা আক্রমণ করতো এরকম পরিকল্পনা করেছিল। তো সেই কথা যখন চাণক্য জানতে পারে, তখন চাণক্য ধননন্দর কাছে যায় এবং ধননন্দকে সব কথা বলে এবং অখণ্ড ভারতবর্ষের তার যে স্বপ্ন সেই পরিকল্পনার কথাও বলে। কিন্তু ধননন্দ অত্যন্ত ক্রূর রাজা ছিল, সে তার কথা হেসে উড়িয়ে দিয়ে তাকে অপমান করে তাকে সেখান থেকে বিতাড়িত করে দিয়েছিল। এবং তখনই চাণক্য শপথ নিয়েছিল যে এই ক্রূর রাজা ধননন্দের মানে নন্দবংশের অ্যাকচুয়ালি মানে পতন ঘটাবে এবং একটা অখণ্ড ভারতবর্ষের সৃষ্টি করবে এবং একটা সার্বভৌম এমন একজন রাজার নির্মাণ করবেন যিনি পুরো অখণ্ড ভারতবর্ষের সৃষ্টি করবে বা নির্মাণ করবেন। তো তারপরেই তিনি পুরো নিজস্ব ক্ষমতার বলে শেষ পর্যন্ত ধননন্দকে যুদ্ধে পরাজিত করে মৌর্য বংশের প্রতিষ্ঠা করেছিল, যার রাজা বা অধিপতি হিসাবে যে নিযুক্ত হয়েছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। যে এটাই তার হচ্ছে ইতিহাস। তো চাণক্য বা কৌটিল্য এতটাই কূটনীতিক বা জ্ঞানী ব্যক্তি ছিলেন, যার কূটনীতির কারণে পুরো নন্দবংশের উচ্ছেদ ঘটাতে সক্ষম হয়েছিল এবং একটা রাষ্ট্র পরিচালনার জন্য যে নীতিগুলো, প্রধান প্রধান নীতি বা কীরকম মানুষের বিহেভ হওয়া দরকার বা মানুষ কীরকমভাবে চলবে, এগুলো তো আছেই। প্লাস সব থেকে যেটা তার গুরুত্বপূর্ণ যে অর্থশাস্ত্রে তিনি লিপিবদ্ধ করে গেছেন, সেটা হচ্ছে একটা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে একটা রাজার কর্তব্য, একটা রাজ্যের জনগণের কর্তব্য বা কিভাবে সেটা বিকাশ ঘটানো যায়, সেই পুরো নীতিগুলোকে তিনি তার অর্থশাস্ত্রে লিখে গেছেন। সেটাই আমাদের আজকের আলোচনার মূল বিষয় এবং সেটা নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট পয়েন্ট বলছে, হি ওয়াজ দ্য গ্রেটেস্ট ডিপ্লোম্যাট, পলিটিশিয়ান, মেকার অফ ডেস্টিনি অফ মগধ। তো কৌটিল্য ছিলেন একজন মহান কূটনীতিক, রাজনীতিবিদ এবং রাজনৈতিক ঐক্যের সমর্থক, মগধ সাম্রাজ্যের ভাগ্য নির্মাতা। যেটা আগেই বললাম যে মগধের রাজা ছিল ধননন্দ, তার উচ্ছেদ ঘটিয়ে তিনি একটা নতুন রাজবংশের প্রতিষ্ঠা করেছিলেন মৌর্য বংশ, যার রাজা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। তো সেই মগধের ভাগ্য নির্মাতা ছিলেন চাণক্য। হি ওয়াজ নোন অ্যাজ চাণক্য আর বিষ্ণুগুপ্ত। তো তিনি আগে চাণক্য বা বিষ্ণুগুপ্ত নামে পরিচিত ছিলেন,
পরবর্তীতে যেহেতু তিনি রাষ্ট্রশিল্প এবং কূটনীতি শিল্প বা বিজ্ঞানে পারদর্শী ছিলেন, তাই তিনি কৌটিল্য নামে পরিচিত হয়েছিলেন, বা তার আগের নাম কিন্তু বিষ্ণুগুপ্ত বা চাণক্য ছিল। তারপর হচ্ছে হি ওয়াজ রাইটার অফ অর্থশাস্ত্র। তো অর্থশাস্ত্রের রচয়িতা ছিলেন চাণক্য। তো প্রাচীন ভারতের মৌর্য সাম্রাজ্যে বিশ্বকে একটা রাষ্ট্র পরিচালনার উল্লেখযোগ্য নীতি প্রদান করেছে, যা কৌটিল্যের অর্থশাস্ত্রকে কেন্দ্র করে। অর্থাৎ যে অর্থশাস্ত্র কৌটিল্য লিখেছিলেন, যে তার গ্রন্থটি, সেই গ্রন্থতে পুরো রাষ্ট্র পরিচালনার জন্য যে উল্লেখযোগ্য নীতিগুলো থাকা দরকার, একটা সার্বভৌম রাষ্ট্রের কিভাবে রাষ্ট্রটাকে পরিচালনা করা হবে, সেই নীতিটা কিন্তু সম্পূর্ণ প্রদান করেছে চাণক্য তার অর্থশাস্ত্রকে কেন্দ্র করে। অর্থাৎ অর্থশাস্ত্রতে তিনি সব নীতিগুলোকে লিপিবদ্ধ করে গেছেন। তারপর হচ্ছে কৌটিল্য ইজ নোন অ্যাজ দ্য ইন্ডিয়ান ম্যাকিয়াভেলি বিকজ অফ হিজ রুথলেস অ্যান্ড স্টুয়ার্ড ট্যাকটিক্স অফ পলিসিস রিফ্লেক্টিং অ্যাপ্রোচ অফ স্টেট ক্রাফট ইনক্লুডিং ওয়ারফেয়ার। তো কৌটিল্য তার নির্মম এবং চতুর কৌশল এবং নীতিগুলির কারণে ভারতীয় ম্যাকিয়াভেলি নামে পরিচিত। অর্থাৎ কৌটিল্য কিন্তু ভারতীয় ম্যাকিয়াভেলি নামেও পরিচিত ছিলেন। তারপর হচ্ছে সোভারেনিটি। তো সোভারেনিটি সম্পর্কে থমাস হবসের সোভারেনিটি সম্পর্কে আমি এর আগের ভিডিওতে দেখবে সোশ্যাল কন্ট্রাক্ট থিওরিতে অলরেডি ডিসকাস করেছি। তো কৌটিল্যের সোভারেনিটি সম্পর্কে কি বলেছে? দা সোভারেনিটি মানে হচ্ছে যে সার্বভৌমত্ব মানে হলো রাষ্ট্রের সর্বোচ্চ রাজনৈতিক ক্ষমতা, যা সীমাহীন এবং অনিয়ন্ত্রিত। তো সীমাহীন ক্ষমতা হচ্ছে সার্বভৌমত্ব। তো কৌটিল্য কি বলেছে? অ্যাকর্ডিং টু কৌটিল্য, দ্য সোল লিডার the entire territory of the kingdom was the monarch or the sovereign who was absolute control over the entire state. তো কৌটিল্যের মতে সমগ্র অঞ্চল বা রাজ্যের একমাত্র নেতা ছিলেন সার্বভৌম রাজা, যার পুরো রাজ্যের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে বা থাকবে। তো তিনি বলেছেন যে একটা রাজ্যের সর্বেসর্বা যিনি হবেন, তিনি হবেন সার্বভৌম রাজা, যার পুরো অঞ্চল বা রাজ্যের প্রতি তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে। তারপর যে কৌটিল্য ফেভার্ড হেয়ারডাইটারি monarchy and ensured continuity. He had great faith in the law of primogeniture, that is the eldest son taking over the reins from the father or the king. তো কৌটিল্য বংশগত রাজতন্ত্রের পক্ষে ছিলেন, কারণ তার মতে বংশগত রাজতন্ত্র ধারাবাহিকতা প্রদান করে বা নিশ্চিত করে। তো কৌটিল্য রাজতন্ত্রে বিশ্বাসী ছিলেন, অর্থাৎ ধারাবাহিকভাবে বংশগত যে যদি রাজতন্ত্র বা বংশগত রাজতন্ত্র যেটা, সেটা ধারাবাহিকতা বা ট্র্যাডিশনালি ব্যাপার, তো সেটাতে তিনি বিশ্বাসী ছিলেন এবং আদিম প্রজন্মের আইনের প্রতি তার অগাধ বিশ্বাস ছিল। অর্থাৎ জ্যেষ্ঠ পুত্র বা পিতার কাছ থেকে শাসন গ্রহণ করার প্রক্রিয়ার ব্যাপারটা, অর্থাৎ যেহেতু তিনি রাজতন্ত্রের বিশ্বাসী ছিলেন, সেহেতু রাজতন্ত্রের নিয়মই হচ্ছে রাজার ছেলেই রাজা হবে। অর্থাৎ একটা রাজা যখন রিটায়ার্ড নেবে, তখন তার যে উত্তরসূরি বা উত্তরাধিকার থাকবে, তাকে তার ক্ষমতা হস্তান্তর করবে। তো সেই প্রক্রিয়াতে তিনি বিশ্বাসী ছিলেন। তারপর বলছে কৌটিল্য এমফাসিসড অ্যান্ড নিড প্রপার আমব্রিঙ্গিং of the prince of order about future problems. Kautilya also explained the plausible danger and king an encounter with reference to his sovereign power. তো কৌটিল্য ভবিষ্যতের সমস্যা এড়াতে রাজপুত্রের সঠিক লালন পালনের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছিলেন। অর্থাৎ কৌটিল্য এতটাই তার বুদ্ধিমত্তা এমন ছিল, সে সবসময় ভবিষ্যতের কথা ভাবত এবং ভবিষ্যতে সেই রাজা তৈরির জন্য সেই রাজপুত্র যিনি বা যে উত্তরাধিকার থাকবে, তাকে সব রকমের বা সুষ্ঠু বা একটা সর্বজ্ঞ বা সব রকমের গুণসম্পন্ন বা সব রকমের বিদ্যা বুদ্ধির দ্বারা লালন পালন করে একটা সার্বভৌম রাজার নির্মাণ করা। তো সেই রকম ব্যাপারে তিনি জোর দিয়েছিলেন। এবং কি বলেছে যে কৌটিল্য অলসো এক্সপ্লেন দ্য প্লাজিবল ডেঞ্জার দ্যাট কিং ক্যান এনকাউন্টার উইথ রেফারেন্স টু হিজ সোভারেন পাওয়ার। অর্থাৎ একটি রাজা তার সার্বভৌম ক্ষমতার রেফারেন্স দিয়ে সম্মুখীন হতে পারে এমন সম্ভাব্য বিপদের ব্যাখ্যাও দিয়েছেন তিনি। অর্থাৎ যে একটি রাজা সার্বভৌম ক্ষমতার সাথে সাথে তিনি অনেক বাধা বা বিপত্তি বা বিপদের সম্মুখীন হবে এবং সেখান থেকে বাঁচার জন্য বা সেই প্রবলেম বা সমস্যা থেকে উদ্ধারের জন্য সব রকমের ব্যাপারে তার জ্ঞান থাকা দরকার, সেটাই বলছে। 4 নম্বর পয়েন্টে বলছে কৌটিল্য মেড ইট ভেরি ক্লিয়ার দ্য ডেঞ্জার অফ দ্য সোভারেনিটি কামস ফ্রম দ্য এনিমি উইথিন দ্য টেরিটরি অ্যান্ড সামটাইমস ফ্রম দ্য রং পলিসি অফ দ্য কিং হিমসেলফ। তো কৌটিল্য স্পষ্টভাবে বলেছিলেন যে সার্বভৌমত্বের সার্বভৌমত্বের বিঘ্ন ঘটে বা ক্ষুণ্ণ হয় প্রধানত শত্রুর কাছ থেকে মূলত, এবং যদি কোনো রাজা সেই
মানে তার নীতি বা ভুল নীতি তিনি সিদ্ধান্ত নেয় আর কি, বা ভুলভাল সিদ্ধান্ত নেয়, তাহলে সার্বভৌম ক্ষুণ্ণ হবে, সেটাই বলছে। তারপর বলছে সাম কেসেস ইভেন দ্য মিনিস্টার মাইট বি এ পার্ট অফ দ্য ট্রাভেল হোয়েন দে ফিল নেগলেক্টেড ইট ইজ ফ্রম দ্য রিজন দ্য টেকিং কিং মাস্ট অলওয়েজ রেসপেক্ট দ্য মিনিস্টার অল দ্য টাইম। তো এখানে বলছে যে ভুলভাল নীতি নিলে সার্বভৌম ক্ষুণ্ণ হবে, এমনকি তার সাথে সাথে কোনো মন্ত্রী যখন অবহেলিত বোধ করে বা মন্ত্রীরা যখন কোনো কারণে মন্ত্রীদের অবহেলা করা হয় তখনও কিন্তু সার্বভৌম ক্ষুণ্ণ হয়। তাহলে তার কারণে এই কারণেই রাজাকে সবসময় কি করতে হবে, মন্ত্রীদের সম্মান করতে হবে, তাহলে রাজ্যের দুর্বল দুর্গ রাজার সার্বভৌমত্বের জন্য মারাত্মক হুমকি হতে পারে। না হলে কারণ যদি এইসব ব্যাপারে মন্ত্রীগণ নিজের, অর্থাৎ বলে না যে ঘরের মধ্যেই যদি কোনো সমস্যা থাকে তাহলে সেই মানে সেই পরিবারের কখনোই উন্নতি হয় না, বা নিজস্ব খুঁটি যদি মানে দুর্বল থাকে তাহলে, বা কোনো মানে উদাহরণ যেরকম দেওয়া যায় আর কি, যে নিজের ঘরে বলা ঘরে যদি খুঁটি নড়বড়ে হয় তাহলে তো সবাই নড়বড়ে হবে, এরকম একটা কি উদাহরণ আছে, যাই হোক। তো সেরকম ব্যাপার বলেছে যে আগে রাজ্য পরিচালনার ক্ষেত্রে রাজসভার মধ্যেই যদি কোনো রকম প্রবলেম বা সমস্যা হয়ে থাকে তাহলে নিশ্চয়ই সেটা রাজ্যের উপর অনেকটাই প্রভাব পড়বে, তাহলে সেই দিকটাকে একটা রাজার বা সার্বভৌম রাজার দেখা দরকার এবং সব দিকে লক্ষ্য রেখে তাকে রাজ্য পরিচালনা করতে হবে, সেটাই বলছে আর কি। তার বলছে 7 পিলার্স অফ দ্য স্টেট ক্রাফট অ্যান্ড স্টেট। তো 7টা পিলারের কথা তিনি বলেছেন একটা রাজ্য পরিচালনার ক্ষেত্রে। তো ফার্স্ট পয়েন্ট বলছে কৌটিল্য রিগার্ডেড স্টেট অ্যান্ড এসেন্সিয়াল হিউম্যান নট ডিভাইন ইনস্টিটিউশন। তো কৌটিল্য রাষ্ট্রকে একটি অপরিহার্য মানুষ হিসাবে গণ্য করেছেন এবং ঐশ্বরিক প্রতিষ্ঠান হিসাবে নয়। তো কৌটিল্য রাষ্ট্রকে একটি মানে অপরিহার্য মানুষ হিসাবেই গণ্য করেছিলেন, কোনো ঐশ্বরিক অথবা ডিভাইন প্রতিষ্ঠান হিসাবে নয়। তারপর বলছে দিস ওয়াজ সিমিলার উইথ আর্লি বেদিক ভিউ হুইচ লুকড এ মোনার্ক এসেন্সিয়ালি হিউম্যান বিং রেদার দ্যান ডিভাইন পারসন। তো এটি প্রাচীন দৃষ্টিভঙ্গির অনুরূপ ছিল, যা রাজাকে মূলত একজন ডিভাইন ব্যক্তির পরিবর্তে একটি মানুষ হিসাবে দেখেছিলেন। অর্থাৎ মানে বৈদিক দিক থেকে দৃষ্টিভঙ্গির অনুরূপ হিসাবেই তিনি দেখেছেন যে একটা রাজা কিন্তু রাজা মানে দেখবে গ্রিক মাইথোলজিতে বিশেষ করে এই ব্যাপারটা থাকে, রাজা মানে ভগবান হিসাবে মানা হবে, অর্থাৎ গড, ঐশ্বরিক একজন বা ঈশ্বরের পুত্র হিসাবে মানা হয়, এটা গ্রিক মাইথোলজিতে এই ব্যাপারটা বেশি আছে। তো সেই রকম নয়, একটা রাজা সবসময় ঐশ্বরিক ডিভাইন হবে না, সে একজন মানুষ হবে, অর্ডিনারি মানুষের মতনই হবে। সেকেন্ড পয়েন্ট বলছে the theoretical aspect of the state did not fall within the philosophical domain of Kautilya, as he was not a political theorist. The state of nature of imagine to be on total energy in which might was right. তো রাষ্ট্রের তাত্ত্বিক দিকটি কৌটিল্যের মানে তাত্ত্বিক দিক যেটাকে বলেছে যে রাষ্ট্রের তাত্ত্বিক দিকটি কৌটিল্যর আওতায় পড়ে না অ্যাকচুয়ালি, যে তাত্ত্বিক দিকটিকে তিনি মানেননি এক কথায়, কারণ তিনি পলিটিক্যাল থিওরিস্ট ছিলেন না, যার জন্য তিনি তাত্ত্বিক দিক কখনোই অ্যাকসেপ্ট করেনি বা সমর্থন করেননি। তারপর বলছে দ্য স্টেট অফ নেচার ইজ ইমাজিন টু বি অন অফ টোটাল এনার্জি ইন হুইচ মাইট ওয়াজ রাইট। অর্থাৎ প্রকৃতির রাজ্যকে সম্পূর্ণ নৈরাজ্যপূর্ণ ছিল বলে ইমাজিন করা হয়, অর্থাৎ যেটা স্টেট অফ সোশ্যাল কন্ট্রাক্ট থিওরিতে যেটা থমাস হব, জন লক এবং রুসোর যে সোশ্যাল কন্ট্রাক্ট থিওরিতে স্টেট অফ নেচারের যে ব্যাখ্যাটা দিয়েছিলেন সেখানে সেই কথা সেটাই বলছে, বা সেখানে বলা হয়েছে যে স্টেট অফ নেচার যেটা সেটা অনেকটা নৈরাজ্য পুরো ছিল, এটা কল্পনা করা হয়। কৌটিল্য মাইট ওয়াজ রাইট বলেছেন এটাকেই, অর্থাৎ সঠিক মনে করতেন সেটা, যে প্রকৃতির রাজ্য সবসময় নৈরাজ্যপূর্ণই ছিল, এরকম কিন্তু মানতেন কৌটিল্য। থার্ড পয়েন্ট বলছে অ্যাকর্ডিং টু কৌটিল্য অর্থশাস্ত্র দেয়ার ইজ নো এক্সপ্লিসিট থিওরি অফ সোশ্যাল কন্ট্রাক্ট অ্যাজ লেড ডাউন বাই দ্য contractualist, neither does Kautilya use the contract to make the king all powerful. অর্থাৎ কৌটিল্য তার অর্থশাস্ত্র অনুসারে চুক্তিবদ্ধদের দ্বারা নির্ধারিত সামাজিক চুক্তির কোনো স্পষ্ট তত্ত্ব নেই এবং কৌটিল্য রাজাকে সর্বশক্তিমান করার জন্যও কোনো চুক্তি ব্যবহার করেননি। এটা কৌটিল্যের
মানে অর্থশাস্ত্রতে যেটা লিপিবদ্ধ রয়েছে সেই অনুসারে এটা বলা হয়েছে যে রাজাকে সর্বশক্তিমান করার জন্য কোনো চুক্তি তিনি ব্যবহার করেননি। যেমন সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি চুক্তিটা যেমন রয়েছে, তো সেই রকম কোনো চুক্তির এখানে উল্লেখ করা হয়নি বা কৌটিল্য করেননি। তারপর হচ্ছে সপ্তঙ্গ থিওরি। তো সপ্তঙ্গ থিওরিতে কি বলা হয়েছে, দ্য সেভেন এলিমেন্টস ডিসপাইট বিং enumerated separately stand of the closest possible relation to the another and are themselves mutually serviceable together. They constitute the state of organism like a karyote composed of the seven parts fitted and subservient to the another. তো এখানে বলেছে যে সেভেন পিলার স্টেট ক্র্যাফট বলতে, সরি সপ্তঙ্গ থিওরি, যেটা সপ্তঙ্গ থিওরি বলতে তিনি কৌটিল্য 7টি উপাদানের ভিত্তিতে রাজ্যের তত্ত্বকে একটি জৈব সত্তা হিসাবে গড়ে তোলেন, যা তিনি অর্থশাস্ত্রে সপ্তঙ্গ বলে নামে পরিচিত ছিল বা বর্ণনা করেছেন। তো সেই সম্পর্কে তিনি বলেছেন যেটা সেটা হচ্ছে 7টি উপাদান আলাদাভাবে থাকা সত্ত্বেও একে অপরের সাথে সম্ভাব্য আলমারিতে দাঁড়িয়ে আছে এবং নিজেদের মধ্যে পারস্পরিকভাবে যোগাযোগ এবং কর্তব্য পালন করে আছে এবং একসাথে তারা একটি জীব হিসাবে রাষ্ট্র গঠন করে 7টি অংশের সমন্বয়ে রথের মতো এবং তারা একে অপরের অধীনে। অর্থাৎ 7টি পিলার, যেটা সপ্তঙ্গ নয় বা সপ্তঙ্গ থিওরি যেটা রয়েছে অর্থশাস্ত্রে যেটা লিপিবদ্ধ করেছেন সেই সম্পর্কে বলেছে যে সপ্তঙ্গ থিওরি মানে 7টি পিলারে একটা রাজ্যে যে মেন পিলার রয়েছে সেটা একে অপরের অধীনে থাকে এবং তারা এক অংশের সমন্বয়ে গঠিত হয় এবং তারা একটা রথের মতো দাঁড়িয়ে থাকে এবং মূল স্তম্ভ হিসাবে দাঁড়িয়ে থাকে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, সেখানে এটাই বলছে। তারপর যে অ্যাকর্ডিং টু কৌটিল্য অফ দিস 7 elements is subsequent element is inferior to the preceding ones. Thus the Swami or the king's first প্রকৃতি elements become superior to the remaining 6 elements. তো এখানে বলেছে যে কৌটিল্যের মতে 7টি উপাদানের মধ্যে প্রতিটি উপাদান পরবর্তী উপাদানের পরবর্তীগুলির চেয়ে নিকৃষ্ট। অর্থাৎ ফার্স্ট যে উপাদানটা থাকবে সেটা সর্বশক্তিমান এবং পরস্পর মানে এক যখনই সিকোয়েন্স হিসাবে নিচে নামতে থাকবে তখন নিকৃষ্ট হতে থাকবে বা তার থেকে তার ক্ষমতা কম, তার থেকে তার ক্ষমতা কম, এই রকম ব্যাপারটা। তো সেই অর্থে স্বামী বা রাজা যে সে কি হবে প্রকৃত উপাদান হিসাবে গণ্য হবে এবং 6টি উপাদানের চেয়ে শ্রেষ্ঠ হবে, সেটাই বলছে। অর্থাৎ রাজাকেই সর্বেসর্বা বলেছেন। তারপর যে 7 এলিমেন্টস অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্সে মানে 4টা যে ক্যারেক্টারিস্টিক্স বা এলিমেন্টসের কথা যেটা বলেছে, তো ফার্স্ট যেটা সেটা হচ্ছে দ্য স্বামী অর দ্য সোভারেন কিং। তো এর বৈশিষ্ট্য কি, ইউনিটি, ইউনিফর্মিটি অ্যান্ড সলিডারিটি অফ দ্য স্টেট, অর্থাৎ রাজ্যের ঐক্য, অভিন্নতা এবং সংহতি। তো এটা হবে রাজার বৈশিষ্ট্য বা স্বামীর বৈশিষ্ট্য। তারপর সেকেন্ড বলছে দ্য মন্ত্রী অর দ্য মিনিস্টার। তো মন্ত্রী অথবা মিনিস্টার, মন্ত্রী। তো এর বৈশিষ্ট্য কি, স্টেবল অ্যান্ড সিস্টেমেটিক অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ স্থিতিশীল এবং নিয়মতান্ত্রিক প্রশাসন বা প্রশাসনিক প্রতিষ্ঠা করা। অর্থাৎ এই দিকটার লক্ষ্য রাখবে কে বা এটার দিকটা দেখবে হচ্ছে মন্ত্রী। তারপর বলছে থার্ড পয়েন্টে দ্য জনপদ অর দ্য পিপুল টেরিটরি, অর্থাৎ জনপদ বা জনগণের অঞ্চল। তো এখানে কি বলছে, এর বৈশিষ্ট্য কি, ডেফিনাইট টেরিটরি অ্যাবল টু প্রোটেক্ট অ্যান্ড সাপোর্ট বোথ দ্য কিং অ্যান্ড দ্য সাবজেক্ট। তো এখানে বলছে যে নির্দিষ্ট অঞ্চল রাজা এবং প্রজাদের উভয়কে রক্ষা ও সমর্থন করতে সক্ষম বা সাহায্য করা, এটা হচ্ছে জনপদের বৈশিষ্ট্য। অর্থাৎ জনপদ এমন হবে যে এমনভাবে তৈরি হবে অ্যাকচুয়ালি যে রাষ্ট্রের রাজাকে এবং রাষ্ট্রের প্রজাকে জনপদটা ঠিকভাবে প্রোটেক্ট করবে বা প্রোটেক্ট করতে সাহায্য করবে, এটা তার বৈশিষ্ট্য। 4 পয়েন্ট বলছে দ্য দুর্গা অর ফর্টিফিকেশান, অর্থাৎ দুর্গা বা দুর্গ যেটাকে বলছে সেই দুর্গের কি হবে বৈশিষ্ট্য, প্ল্যান সিস্টেম অফ সিকিউরিটি অ্যান্ড ডিফেন্স। তো এর নিরাপত্তা এবং প্রতিরক্ষার পরিকল্পিত ব্যবস্থা, এটা হচ্ছে তার বৈশিষ্ট্য। 5 নম্বর বলছে দ্য কোষা অর দ্য ট্রেজারারি, অর্থাৎ কোষা বা ট্রেজারারি। তো এখানে কোষা ভান্ডার যেটাকে বলছে, তো এর বৈশিষ্ট্য কি, সিস্টেম অফ জাস্ট অ্যান্ড প্রপোর্শনেট ট্যাক্সেশন, অর্থাৎ ন্যায়সঙ্গত ও অনুপাতিক কর ব্যবস্থা। অর্থাৎ এখানে ন্যায়সঙ্গত বা যেইটুকু কর নেওয়া বাঞ্ছনীয় বা ন্যায়গতভাবে যেটুকটা পাবে সেইটুকটাই ন্যায় গ্রহণ করতে হবে এবং সেই আনুপাতিকভাবে তার ব্যবস্থা করতে হবে, এটা তার বৈশিষ্ট্য। 6 নম্বর বলছে দ্য সেনা অর দ্য দ্বন্দ্ব অর দ্য আর্মি, অর্থাৎ প্রতিরক্ষা বাহিনী যেটাকে বলছে। তো এদের বৈশিষ্ট্য কি হবে সেনাবাহিনী,
তো এরা স্ট্রং অ্যান্ড পাওয়ারফুল স্টেট, অর্থাৎ এরা শক্তিশালী এবং শক্তিশালী রাষ্ট্র গঠনে সাহায্য করবে, অর্থাৎ এটাই তাদের বৈশিষ্ট্য। তারপর হচ্ছে দ্য মিত্র অর দ্য অ্যালাইজ, অর্থাৎ মিত্র। তো এটা 7 পিলার। তো এখানে কি বলছে, ফ্রিডম ফ্রম এলিয়েন রুল, এটা তার হচ্ছে বৈশিষ্ট্য, অর্থাৎ ভিন্ন রাজ্যের ভিন্ন শাসন ব্যবস্থার থেকে মুক্ত থাকবে, অর্থাৎ কেউ কারো অধীনে থাকবে না, বা অন্য কোনো রাজ্য বা ভিন্ন কোনো রাজ্যের কেউ অধীনে থাকবে না তার রাজ্য, তারা পুরো মুক্ত থাকবে, বা তারা তাদের শাসন ব্যবস্থা তাদের মতো করে তারা পরিচালনা করবে। তা বলছে ইন কেস দ্য কনফ্লিক্ট অ্যামংস্ট দ্য ভেরিয়াস লস ধর্ম ওয়াজ সুপ্রিম, অর্থাৎ এই 7টি প্রধান এলিমেন্টসের কথা বলেছেন, এবং বিভিন্ন আইনের মধ্যে দ্বন্দ্বের ক্ষেত্রে ধর্ম ছিল সর্বোচ্চ, অর্থাৎ এই সব কিছুর মূলে যেটা ছিল বা সুপ্রিম হিসাবে যেটাকে তিনি গ্রহণ করেছেন সেটা হচ্ছে ধর্ম। অর্থাৎ মহাভারতে যেরকম বলেছি যে ধর্মের জন্যই সব কিছু ঘটেছিল, বা মহাভারতের অত বড় যুদ্ধটাও ধর্মের জন্য হয়েছিল, কৌটিল্য সেটা মেনেছেন যে রাষ্ট্র পরিচালনার জন্য সব কিছু করবে, সব কিছু ঠিকই আছে, বা নানা রকম নীতি গ্রহণ করেছিলেন, কিন্তু তার যে সুপ্রিম নীতি যেটা ছিল সেটা হচ্ছে ধর্ম, অর্থাৎ ধর্মের পথে চলতে হবে, ধর্মকে কাজে লাগিয়েই সব কিছু রাষ্ট্র পরিচালনা করতে হবে, অধর্ম কোনো বা অধর্মী কোনো কাজ করা যাবে না, তাহলেই কিন্তু সেই রাষ্ট্র পরিচালনা কখনোই সম্ভব হবে না, বা রাষ্ট্র একদিন মানে পতনের দিকে এগোবে, আস্তে আস্তে পতনের দিকে এগিয়ে যাবে রাষ্ট্র। তাহলে রাষ্ট্র পরিচালনার মূলে যে সুপ্রিম যে নীতিটা থাকবে সেটা হবে ধর্ম। তো আজকের জন্য এইটুকু। আবার কৌটিল্যর নেক্সট যে আলোচনা রয়েছে তার নেশন অফ অ্যাডমিনিস্ট্রেশন যে ভাগগুলো তিনি করেছেন, এবং তার ইন্টারনাল সিকিউরিটি সম্পর্কে, ল জাস্টিস বা স্টেট ইকোনমি সম্পর্কে যেসব নীতিগুলো তিনি দিয়েছেন সেটা আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। আজকের জন্য এইটুকু। থ্যাংক ইউ।